আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইরান আমেরিকা ইসরায়েল এই যুদ্ধের 2 দিন আগে মোদী গিয়েছিল ইসরায়েলে এবং তার পার্লামেন্টে ভাষণে বলেছিল ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। আবার বলি, ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। নরেন্দ্র মোদীর বাপের দেশ নাকি ইসরায়েল, আর এই মোদীর মায়ের দেশ নাকি ইন্ডিয়া। ওইখানে গিয়ে আসলে এই মোদী একটা দাসে পরিণত হয়েছে। ভারত এবং এই ভারতের প্রধানমন্ত্রী মোদী একজন দাসে পরিণত হয়েছে ইসরায়েল এবং আমেরিকা এবং ইসরায়েলের কথা ছাড়া সে চলে না, সে অসম্ভব ভয় পায়। এটা পারমাণবিক শক্তিশালী দেশ ভারত, গণতন্ত্র নাকি গণতান্ত্রিক দেশ বলে, কিন্তু এই মোদী সেখানে গণতন্ত্র রাখেনি। সেখানে অবিরত মুসলমান হত্যাকাণ্ড, তারপর অরুণাচল প্রদেশে, মণিপুরে হত্যাকাণ্ড, খ্রিস্টান হত্যাকাণ্ড, কাশ্মীরে মুসলমান হত্যাকাণ্ড, গুজরাটে মুসলমান হত্যাকাণ্ড, সব নরেন্দ্র মোদীর হাত দিয়ে হয়েছে। আমি বর্তমানে 4 জন ঘাতককে ভালোভাবে চিনি, যারা নরঘাতক, মানে খুনি। ডোনাল্ড ট্রাম্প একজন খুনি, নেতানিয়াহু একজন খুনি, মোদী একজন খুনি, আরেকজন খুনি এখন ক্ষমতায় নাই, সেটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সে এখন ভারতে পালিয়ে আছে। মোদীর কাছে একটু লজ্জা পায়নি। মোদীর এই সমস্ত কথা নিয়ে ভারতে অসম্ভব ট্রল হয়েছে। আমরা ট্রল করি না, সমালোচনা ভারতের বিভিন্ন ইউটিউবাররা এবং ইয়ারা ট্রল করছে এটা নিয়ে। কি বলে, ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। আমি আমার কথা বলছি ব্যক্তিগতভাবে। আমার ফাদারল্যান্ড যদি বাংলাদেশে এক ডিস্ট্রিক্টে হয়, আর আমার মাদারল্যান্ডে যদি বাংলাদেশের আরেক ডিস্ট্রিক্টে হয়, তাহলে আমার ল্যান্ডটা হবে আমার ফাদারল্যান্ড। ওইটা যেখানে আমার বাপের বাড়ি, সেখানেই আমার নরেন্দ্র মোদীর বাপের বাড়ি যেহেতু ইসরায়েলে, তাইলে সেই ইসরায়েলি, সে কিভাবে ভারতের প্রধানমন্ত্রী হয়? এটা তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা একটা বড় বরখেলাপ। এমন ভয় পাই এই মোদী, দুনিয়ার যত খালি দাদাগিরি দেখায় আমাদের এই ছোট্ট বাংলাদেশের উপর। পাকিস্তানের সাথেও পারে না। পহেলগাম ইস্যু নিয়ে দাদাগিরি দেখাতে গিয়েছিল, ঢুকে দিয়েছে 7টা বিমান ফেলে দিয়ে, 200-র উপরে ড্রোন ফেলে দিয়ে তাদের সামরিক স্থাপনাগুলো তছনছ করে দিয়েছে পাকিস্তান। বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরেছে তার দাদা। যেহেতু তার ফাদারল্যান্ড ইসরায়েল, তাহলে ইসরায়েলের বাপ হচ্ছে আমেরিকা, ট্রাম্প হচ্ছে তার দাদা। তার দাদার হাতে পায়ে ধরে তারপরে যুদ্ধটা বন্ধ করেছে। এমন মাইটটা দিয়েছে পাকিস্তান, জীবন আর কোনোদিন সে সাহস পাবে না এই পাকিস্তানকে কোনোরকম উত্ত্যক্ত করতে। এখন যে মনে হয় একই পরিণতি হচ্ছে আমেরিকার ক্ষেত্রে, ইসরায়েলের ক্ষেত্রে। জীবন আর সাহস পাবে না ইরানকে, এই যুদ্ধের পরে জীবন আর কোনোদিন সাহস পাবে না ইরানকে করার। আমেরিকার যে একক আধিপত্য, সেটা কিন্তু পড়ে গেছে। ডলারের রেটে অনেক পড়ে গেছে, ডলারে একক বাণিজ্য সেটা চলে যাচ্ছে। হরমুজ প্রণালী ইরান দখল করে বসে আছে। এখন আমেরিকা ওইখানে সৈন্য পাঠাবে, প্রচুর সৈন্য পাঠাচ্ছে। ইরান বলছে তোমার একটা সৈন্য ফেরত যেতে দিব না। 1 লক্ষের উপর সৈন্য নাকি ঢুকিয়ে দিয়েছে ইরান অলরেডি। তো এখন ইরানিরা স্থলযুদ্ধে খুব পারদর্শী, আর আমেরিকানরা স্থলযুদ্ধে প্রত্যেকটা জায়গায় মার খেয়ে আসছে। তারা ভিয়েতনামে পরাজিত হয়েছে, পালিয়েছে ল্যাস তুলে। আফগানিস্তানে পরাজিত হয়েছে, পালিয়েছে ল্যাস তুলে। এখন ইরাক থেকে পালিয়েছে ল্যাস তুলে। এখন
মিডল ইস্টের ঘাঁটি সৌদিতে আমেরিকার ঘাঁটি থেকে পালিয়েছে লেজ তুলে, কাতারে আমেরিকার ঘাঁটি থেকে পালিয়েছে লেজ তুলে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি থেকে পালাচ্ছে লেজ তুলে, আরব আমিরাতে আমেরিকার ঘাঁটি থেকে পালাচ্ছে লেজ তুলে, তারপর জর্দানে আমেরিকার ঘাঁটি থেকে পালাচ্ছে লেজ তুলে। এইভাবে তারা স্থলযুদ্ধে তারা রেকর্ড, তাদের প্রচুর রেকর্ড আছে যে তারা স্থলযুদ্ধে পারে না, বিমান যুদ্ধেও তো এখন পারছে না। এখন একটা কথা চলে আসছে, আমি এই প্রসঙ্গে একটু বলছি। রাশিয়া অলরেডি ইয়েকে বলে রেখেছে গতকালকে, ইসরায়েলকে, তোমরা যদি নিউক্লিয়ার বোমা যদি মারো ইরানে, তাহলে আমরা প্রত্যুত্তরে তোমাদেরকে আমাদের নিউক্লিয়ার বোমা গিয়ে তোমাদের এখানে পড়বে, আর তুমি ছোট একটা ইসরায়েল, তোকে খুঁজে পাওয়া যাবে না। এর মধ্যে এই যুদ্ধ শুরু হওয়ার পরপরই হুমকি দিয়ে বসছে ইসরায়েলকে এবং আমেরিকাকে কিম, নর্থ কোরিয়া প্রেসিডেন্ট। সে বলছে তার একটা ক্ষেপণাস্ত্র যথেষ্ট বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে চিহ্ন মুছে দেওয়ার জন্য। তো এখন ইহুদিদেরকে বিশ্বাস নেই, ইসরায়েলিদেরকে বিশ্বাস নেই, এরা মুনাফিক জাতি, এরা এদের নবীদের সাথে মুনাফিকি করেছে, নবীদেরকে হত্যা করেছে। আল্লাহর একটা অভিশপ্ত জাতি তারা। আল্লাহ কোরআন শরীফে একটা সূরাতে একটা আয়াতে আল্লাহ বলেছে, তোমাদেরকে আমি দুইবার সুযোগ দিয়েছি, তোমরা একবার ফেলিয়ার হয়ে গেছে, সামনে আরও ফেলিয়ার হবে, দুইবার, আরেকবার যদি তোমরা ওই ব্যাপারে তোমাদেরকে আমরা পাকড়াও করবো, আল্লাহ পাকড়াও করবে। এরা অভিশপ্ত জাতি, দুনিয়াতে এদের কোনো বাসস্থান থাকবে না, বাসগৃহ থাকবে না। তো এখন ইন্ডিয়ানদের অনেকের ভয় ইসরায়েল সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। এখন দেখছো ইরানে কিভাবে কি অবস্থা করছে ইসরায়েল গোষ্ঠী সহ উদ্ধার করে দিচ্ছে ইরান এখন ইসরায়েলের গোষ্ঠী সহ উদ্ধার করে দিচ্ছে, এমন মাইন মারছে। কিচ্ছু করা যাবে না, ইসরায়েল এমন, ইসরায়েল অমন, ইসরায়েল এই, ইসরায়েল সেই। আর ভারতীয় হচ্ছে নরেন্দ্র মোদী হচ্ছে ইহুদির দালাল। সে ভারতের কোনো প্রধানমন্ত্রী ইহুদির দালালি করে না, প্রত্যেকটা প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছে। আর এই কুখ্যাত খুনি, মুসলিম বিদ্বেষী, মুসলিম হত্যাকারী, নরঘাতক এই খুনি মোদি ইসরায়েলের পক্ষে নিয়েছে। তো এখন যেটা বলছি সেটা হচ্ছে ভারত কিন্তু পরে টের পাবে ভারতের এই অবস্থান, মোদির এই অবস্থান। মোদি ভারতকে কোথায় নিয়ে গেছে, মূর্খ অশিক্ষিত গন্ডা। हो रही है तो जो सीन है वो कितना भयावह बनता है कि जो इजराइल जिसके नाम से सारे लोग कांपते थे, जिसकी महिमा मंडन होता था, यहाँ पे भारत में इजराइल ये कर सकता है, मोसाद ये कर सकता है, यहूदी ये कर सकते हैं, तो मोसाद एक तरह से सुपारी किलर गैंग बन के रह गया। जिसका मर्डर कराना है करा दो, इसके लिए वो एक्सपर्ट है, बस उसको सुपारी दे दो, जाके उस आदमी को मार के आ जाएगा, दुश्मनों को। is their fatherland and India their motherland. ইসরায়েলের বর্তমান যে অবস্থা হয়েছে, নিয়তের নির্মম পরিহাস আল্লাহ তার হিসাব পাই করে আদায় করে। বিগত 2.5 বছর ধরে এই গাজাকে কিচ্ছু রাখে নাই মানুষজন, ছোট্ট শিশু মানুষজন কিচ্ছু রাখে নাই এই ইহুদিরা, এই নেতানেহু, এই মানব জাতির কলঙ্ক। ইহুদি ধর্ম যদি থাকে, ইহুদি জাতি থেকে, তাদেরও কলঙ্ক এই নেতানেহু। এমনভাবে গাজাকে শেষ করে দিয়েছে। মানে আপনারা দেখবেন গাজার বোম্বিং, ইসরায়েলে গাজাকে ধ্বংস করার আগের চিত্র এবং ইসরায়েলে গাজাকে ধ্বংস করার ঠিক পরপরের চিত্র, আসমান জমিন পার্থক্য এই গাজার চিত্র। এখন বর্তমানে আপনি যদি ইসরায়েলের ধ্বংসাবশেষ, গাজার ধ্বংসাবশেষ, সিরিয়ার ধ্বংসাবশেষ বিভিন্ন ছবি তুলে আমি যদি মিক্স করে আপনাকে দিয়ে চ্যালেঞ্জ করব, আপনি সেপারেট করতে পারবেন না কোনটা গাজার, কোনটা দামেস্কের, আর কোনটা বর্তমান তেল আবিব, হাইফা, তাদের এই সমস্ত জায়গারই এগুলা। এমনভাবে বোম্বিং করেছে ইরানিরা,
ইসরায়েলের যেখানে নিউক্লিয়ার সাইট আছে, ড্যামর পারমাণবিক স্থাপনার আশেপাশে বোমিং করে চিত্র চেঞ্জ করে দিয়েছে। এখন আমার ভয় লাগছে কোনো একটা মিসাইল যদি, তাদের নাকি 80 থেকে 90টা এবং কেউ কেউ বলে 400-র উপরে তাদের পারমাণবিক বোমা আছে। একটা মিসাইল গিয়ে যদি সেখানে পারমাণবিক স্থাপনার ভিতরে পারমাণবিক বোমা যদি আঘাত করে, তাহলে সেকেন্ডের মধ্যে দুনিয়া মানচিত্র থেকে ইসরায়েলকে খুঁজে পাওয়া যায় না। আর রেডিয়েশন আশেপাশের দেশগুলোতে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, তারপর মিশর, আশেপাশে রেডিয়েশনটা ছড়িয়ে পড়বে। আমরা ভিডিওটা আমরা দেখেছি, আমরা হিরোশিমা নাগাসাকি, সেই বোমের তুলনায় এখন 300-400 গুণ শক্তি সম্পন্ন বর্তমানের পারমাণবিক বোমাগুলা। যদি সেই বোমাগুলা এই অবস্থা করতে পারে, তাহলে বর্তমানে বোমাগুলা কি অবস্থা করতে পারে একবার ভাবুন তো। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এইটা একটা কথা। ইসরায়েলিরা কি কোনোদিন ভেবেছিল তাদের অবস্থা গাজার মতো হয়ে যাবে? তারা ভাবে নাই। আর আয়েসি জীবনযাপন, তাদের মুসলমানদেরকে হত্যা, তাদেরকে 1940 সালে প্যালেস্টাইনে তখন একটু তারা আবেদন করেছিল, যেহেতু হিটলার ওইখান থেকে মেরে তাদেরকে করেছে, কিছু ইসরায়েলি রেখেছে, ইহুদি রেখেছে। হিটলার এটা বলেছে যে আমি সামান্য ইহুদি রাখলাম, আমি সব ইহুদি মেরে ফেললে আপনারা বুঝতে পারবেন না এই জাতিটা কীরকম। তখন সব মেরে ফেললে আপনারা বলবেন আমি পুরো ইহুদি জাতি ধ্বংস করে দিয়েছি। আমি সামান্য কিছু ইহুদি রেখে গেলাম, এইটা কীরকম আচরণ করে আপনারা বুঝবেন, তখন আর আমাকে গালি দিবেন না। ইহুদিরা কি বুঝেছিল? ইসরায়েলের বুঝেছিল তাদের আজকের এই পরিণাম? তারা বুঝে না। তারা অবাধ্য জাতি, তারা আল্লাহ স্বীকৃত অবাধ্য জাতি। তারা কোনোদিন এগুলো বিশ্বাস করে না। তারা অবাধ্য জাতি, একটা আল্লাহ তৈরি করেছে ভালোভাবে, কিন্তু তারা অবাধ্য জাতি। তারা বিভিন্ন নবী রসুলদেরকে হত্যা করেছে, নবীদেরকে সাথে বেইমানি করেছে, হত্যা করেছে নবী রসুলদেরকে। আল্লাহর অবাধ্য তারা জাতি, নবী রসুলদের অবাধ্য কম তারা। আজকে ইসরায়েলের চিত্র দেখে আমরা মানুষ হিসেবে খারাপ লাগে, কিন্তু এটার জন্য দায়ী নেতানিয়াহু, সম্পূর্ণ দায়ী নেতানিয়াহু এটার জন্য, এই পরিণতির জন্য। ইসরায়েল রাষ্ট্র শেষ হয়ে গেছে, ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব বিলীন হয়ে গেছে অনেক। আপনার চিত্রটা দেখলে বুঝতে পারবেন কীরকম হয়েছে। আপনারা একটু দেখুন, একজন ইহুদি মেয়র ইসরায়েলের, সম্ভবত সেটা ওই বর্ডারের কাছাকাছি, প্যালেস্টাইনের বর্ডারের কাছাকাছি, যেহেতু পুরোপুরি সে একজন মেয়র, কিভাবে সে উত্তেজিত হয়েছে। এবং এটার সাবটাইটেল ইংলিশে দেওয়া আছে, আপনারা একটু ফলো করলে ইংলিশের সাবটাইটেলটা পাবেন, বুঝতে পারবেন আপনারা। সাবটাইটেল ইংলিশে দেওয়া হয়েছে। তো কীরকম উত্তেজিত হয়ে গেছে, এবং সে বলছে পুরো আমাদের দেশটাই ধ্বংস হয়ে গেছে।
এই ধ্বংসের জন্য কে দায়ী? সে তো ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে নেতানিয়াহুকে দোষারোপ করছে, এটা নো ডাউট। এই নো ডাউট এই ফেরাউন, এই নেতানিয়াহু ফেরাউনকে দোষারোপ করছে। তো আপনারা তার উত্তেজনাপূর্ণ বক্তব্যগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, একটু খেয়াল করে দেখেন আপনারা। আর পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, আপনারা সচিত্র প্রতিবেদন সহকারে কিছু ক্লিপ পাবেন, আপনারা বুঝতে পারবেন। משנה איך אנחנו נסיים את הזירה בלבנון או את הזירה באיראן אם הפסדנו עיר במדינת ישראל. זו הפעם הראשונה שעיר במדינת ישראל הולכת. 10,000 תושבים היום בקריית שמונה, ואתם מצפים מהם עוד חודש או לא יודע כמה, אפילו איך אמרת קודם, לא יודעים אפילו עוד כמה, להישאר במציאות העגומה הזו. אתם חושבים שישארו שם? אם היה להם פינוי והם יכלו להיות על סמך הזיכרון הקצר רגע לזכור את ההגדו בבריכה ולא את הכל 10 דקות לרוץ למקלט ובומים כל שנייה, אז זה גרם ל-16,000 לחזור. ואם אתם מצפים שעוד חודש ימים 10,000 שישארו ככה, ישארו 10 אנשים, אלה שלא יכולים ללכת בלבד, כי כבר עכשיו יזכרו את הבומים כל יום. וכל הזמן אומרים לי, זה הניצחון לחיזבאללה, הם יפנו. חבר'ה, חיזבאללה יגיד שהוא ניצח, לא משנה מה. הניצחון שלו יהיה שלא יישאר במדינת ישראל. לא הם יפנו או לא יפנו, זה לא השיקול שלי. ואם יש לי 4,700 דירות בלי מיגון תקני או מיגון בכלל, איזה ניצחון זה? לא דאגתם גם למיגון עד עכשיו, אז בזמן אמת תמגנו אותם. לא מסוגלים, תעיפו אותם מהסכנה. לא שולחים חייל לקרב בלי שכפ"ץ, נכון? למה שמים אזרח בחזית בלי מגן? זה המינימום, זה בין מדינה לאזרח. לספק לנו ביטחון. כשלתם. יש לי ילדה בת 2, בת 5, אני צריך להוציא אותה לפעילות 2 במקלט, שאני מתפלל כל פעם בדרך הזאת. וככה התושבים שלנו חיים. מישהו מכם יודע מה זה ב0 שניות טיל? עם ילדים בבית, עם נכים, עם מוגבלים, עם קשישים. איך מצפים שהבחור משבוע שעבר שחטף טיל בקומה השלישית בגיל 80 יגיע ב10 שניות למקלט? איך סיפרו שהנהג האוטובוס המסכן יעצור את האוטובוס, יוריד את הנוסעים ויגיע למיגון? זה נפגעי הראש שהיו לי בפגיעות האחרונות. וצריך תודה, יצאנו בזול. אם האוטובוס הזה היה מלא אנשים, היה לי הרן בלי מענה רפואי אפילו לתת טיפול להרן הזה. בלי פינוי מושג, בלי עתן. תגידו, אתם נורמליים? מה אנחנו? איזה אזרחים אנחנו? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।